সঙ্গীন প্রণয়াশক্তি পর্ব সংখ্যা 17-18। লেখনীতে সুরায়া রাফা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। আমেরিকার আবহাওয়া মানে আধুনিক ভাষায় মুড সিং। এদেশে আলাদা করে বর্ষা মৌসুম নামে কোনো কিছু নেই বলে পুরো বছরে যখন তখন প্রকৃতি ধারণ করে তীব্র বর্ষারূপ। বিশেষ করে শীতে প্রকাণ্ড কুয়াশায় আবৃত ধরণীকে আরও খানিকটা শীতল কনকনে ঠান্ডা জলে ভিজিয়ে দিতে নেমে আসে এক পশলা ঝুম বৃষ্টি। আজও তেমন করে অপ্রত্যাশিতভাবে প্রকৃতিতে হানা দিয়েছে তীব্রাকার বর্ষাকাল। সকাল সকাল তো ভালোই রোদ উঠেছিল, আর এখন দিনের আকাশ মেঘে ঢেকে ঢুকে সন্ধ্যারাতে পরিণত হয়েছে। জানালার কাচ গলিয়ে বৃষ্টির ছাট এসে আছড়ে পড়ছে রুমের মেঝেতে। অনু হাতের কাজ রেখে দ্রুত এগিয়ে দিয়ে জানালার কাজটা পুরোপুরি টেনে দিল। এখন ঠান্ডা কম লাগছে খানিকটা। সেই কখন থেকে অনুর ডাকাডাকির ফলস্বরূপ এতক্ষণে উঠে গিয়ে রোবটের মতো সকালের কাজগুলো সেরে নিল ওরু। খানিক বাদে ফোলা ফোলা চোখ নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ঘ্যান ঘ্যান করে অনুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি দরকার আপা? আমি যেতে চাই না ওনাদের সাথে। তুই কেন অযথা জামা কাপড় গোছাচ্ছিস? অনুর জামা কাপড়গুলো গুছিয়ে সযত্নে ট্রলি ব্যাগে রাখতে রাখতে অনু বলে, যেতে চাস না মানে? সারাদিন তো ঘরে মনমরা হয়ে বসে থাকিস। ভার্সিটিতেও যাস না কিছুদিন ধরে। আমার তো আর তোকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় হয়ে ওঠে না। তার চেয়ে বরং কৃতিক ভাইদের সাথে ঘুরে আই। মন ভালো হয়ে যাবে। তাছাড়া কৃতিক ভাইয়ের মেয়ে বান্ধবী কি যেন নাম? ওরও ঘাড় ঘুরিয়ে জবাব দেয়, এলিসা আপু। হ্যাঁ, উনি তো তোকে অনেক আদর করে। তাহলে তোর চিন্তা কিসের? নিজের অলস শরীরটাকে বিছানায় ছেড়ে দিয়ে ওরু বলে, আমি এখন বড় হয়ে গিয়েছি আপা। কারো আদর করা না করা নিয়ে আমার কোনো সমস্যা নেই। অনু সবকিছু ঢুকিয়ে লাগেজে চেন লাগাতে লাগাতে বলল, তাহলে অযথা যাব না বলে ঢং কেন করছিস? দেখ অরু, আগামী কয়েকদিন হসপিটালে অনেক ব্যস্ত থাকবো আমি। ঠিকমতো বাসায় আসতে পারবো কিনা সন্দেহ। তার চেয়ে বরং তুই এই ফাঁকে ঘুরে আয়। এসে দেখবি আমাদের মায়ের অপারেশন সাকসেসফুল। তাছাড়া কৃতিক ভাইয়া তো বলেছে তারা ঘুরতেই যাচ্ছে। অরু মুখ ফুটে আর জবাব দিল না। শুধু মনে মনে ভাবল, সমস্যাটা তো ওই কৃতিক ভাইয়াকে নিয়েই। সে তো এলিসা আপু টাপু কাউকে মানবে না। আর এখন এত দূরে তার সাথে গেলে তো মাথার উপরে উঠে তাণ্ডব নৃত্য চালাবে। কথার মাথায় উঠাবে আর বসাবে। সারাক্ষণ অর্ডার আর হুকুম। এসব আমি একদম নিতে পারি না। কিরে, কি ভাবছিস? ঘুরে আয়, এতে তোরই লাভ। আমার সুযোগ থাকলে তো আমিও যেতাম। তাছাড়া মা সুস্থ হয়ে গেলে তো আবার আগের মতো জীবন কাটাতে হবে। তুই তো জানিস, মা ঘুরোঘুরি একদম পছন্দ করেন না। অনুর কথায় ওরও হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে দু হাতে ওর গলা জড়িয়ে ধরে বলল, তুই বেশ চাপা। ইস, তুই যদি আমার মা হতি। অনু অরুর দু হাতের ওপর নিজের হাত রেখে বলে, হয়েছে, আর তেল দিতে হবে না। এখন দ্রুত রেডি হয়ে নে। কৃতিক ভাই ভার্সিটিতে গিয়েছে, সেখান থেকে ফিরে তোকে পিক করে সোজা এয়ারপোর্টে যাবে। কয়েক মুহূর্ত কথা থামিয়ে আবারও সচকিত নয়নে অনু বলে, তুই একটা জিনিস খেয়াল করেছিস সরু? কি জিনিস? কৃতিক ভাইয়া বোধহয় এত বছর পর অবশেষে আমাদের বোন হিসাবে মেনেই নিয়েছে। না হলে তোকে সাথে করে নিয়ে ঘুরতে যাওয়ার কথা কেন বলবে? অরুণ নিজের পায়ে স্লিপার পরতে পরতে বলল, সে আমি জানি না। বাদ দে তো উনার কথা। এই লোক এই ভালো এই খারাপ। কই, কোনোদিন তো বলতে শুনলাম না, ওরও আমার বোন, এদিকে আয়। এইসব করো না, বুঝেছিস? অরুর কথার পাশে অনুর বুক চিরে বেরিয়ে আসে অজানা দীর্ঘশ্বাস। অরু উঠে গিয়ে জানালা গলিয়ে বাইরে বৃষ্টি ভেজা তকতকে রাস্তায় দৃষ্টি নিক্ষেপ করল। তৎক্ষণাৎ মনে পড়ে গেল কয়েকদিন আগের ঘটে যাওয়া সে ভয়ানক গা ছমছমে ঘটনার কথা। সেই দিন কৃতিক সময় মতো না এলে কি হয়ে যেত? ভাবলে এখনো তার শরীরে সব কয়টা লোমকূপ দাঁড়িয়ে যায় অরুর। আচ্ছা, সেই দিনের সবটা কি কৃতিকের করুণা ছিল, নাকি অন্য কিছু? অন্যকে করুণা দেখাতে গিয়ে মানুষ কোনোদিনও নিজে আঘাতপ্রাপ্ত হয় না। উত্তর জানা নেই অরুর। চোখের সামনে কালো মার্সিডিজটা দেখে অরুর ভাবনা সুতোতে টান পড়ে। তার মানে কৃতিক চলে এসেছে। ওদিকে অরুর এখনো রেডি না হয়ে আকাশ পাতাল কল্পনায় বিভোর। আনমনা মেয়ে একটা। খারাপ আবহাওয়া আর ঝুম বৃষ্টির মাঝে ইউএসএ ছেড়ে দিয়েছে প্রাইভেট জেটটা। তবে ভৌগোলিক দূরত্ব বৃদ্ধি পেতেই ধীরে ধীরে আবহাওয়া ঠিক হয়ে গিয়েছে এখন। সে সন্ধ্যা রাত থেকে নিজ কেবিনে পড়ে পড়ে ঘুমাচ্ছে ওরও। এছাড়া অবশ্য আর কিছু করার নেই ওর। কারণ চোখ খুললেই কেমন মাথা চক্কর দিয়ে ওঠে। পেট থেকে উগড়ে বেরিয়ে আসে সব খাবার।
অরুর মতে সবার সামনে বমি করে ভাসিয়ে দিয়ে নিজের মান সম্মান খাওয়ানোর চেয়ে ঘুমিয়ে থাকাই শ্রেয়। তাতে যে যা ভাবে ভাবুক। তখন মাঝরাত। আরেকটু পরে থাইল্যান্ডের ব্যাংকক শহরে ল্যান্ড করবে ওরা। ওরও সারা রাত ঘুমিয়ে কাটালেও ওরা চারজনের একজনও ঘুমায়নি। সবাই মিলে রাত জেগে একটা বড়সড় প্রি প্ল্যান তৈরি করে রেখেছে ওরা। মাঝরাত্তিরে নিজেদের মধ্যে আলোচনা শেষ করে কৃতিক এসেছে অরুকে এক নজরে দেখার জন্য। অরু কেবিনের দরজাটা হাট করে খোলা ছিল, যার ফলে নক করতে হয়নি আর। কৃতিক সোজা ঢুকে গিয়েছে ভেতরে। অরু তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ড্রিম লাইটের নীল আলোতে আজও ওর সুন্দর লতানো শরীরটা দৃশ্যমান। এলোমেলো হয়ে ঘুমানোর দরুন পাজামা উঠে গেছে হাঁটুর কাছে। মোমের মতো সুন্দর পা দুটোর একটাতে নুপুর নেই। কি করে থাকবে? সেটা তো বহু আগে পার্টিতে গিয়ে হারিয়ে ফেলেছে অরু। পায়ের দিক থেকে চোখ সরে গিয়ে কৃতিকের দৃষ্টিগত হলো অরুর মেধহীন দুধে আলতা বর্ণের লতানো পেট। পেটের মাঝখানে সেই কুচকুচে কালো তিল। দেখলে মনে হবে দেখলে মনে হবে অরুর নারীদেহের সৌন্দর্য বৃদ্ধির জন্যই তার এমন মাঝ বরাবর অবস্থান। ঘোর লাগা চোখে খানিকক্ষণ ওই তিলটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে নীরবে শুষ্ক ঢোক গিলল কৃতিক। কোনো এক অজানা সংযমের কারণে ওর হাত দুটো মুঠিবদ্ধ হয়ে আছে। শীততাপ নিয়ন্ত্রিত কেভিনের মধ্যেও ঘেমে যাচ্ছে শরীরটা। কৃতিকের পরনে ছিল ব্ল্যাক টি শার্ট আর ট্রাউজার। হাতে ক্রোকোডাইল স্ক্রিনের ব্ল্যাক ঘড়ি। জিভ দিয়ে অধর যুগল ভিজিয়ে এসির পাওয়ার আরো খানিকটা বাড়িয়ে দিল ও। না, তবুও ঠান্ডা লাগছে না। ওদিকে প্রচণ্ড ঠান্ডা পেয়ে অরুণ নড়ে চড়ে আবারও খানিকটা গুটিসুটি মেরে শুয়েছে। এইবার শুধু পেট নয়, পেট পিঠ দুটোই দৃশ্যমান। উন্মুক্ত ফর্সা পিঠ ছড়িয়ে ছিটিয়ে আছে রেশমের মতো লম্বা চুলগুলো। কৃতিক নিজের অবাধ্য বাসনাগুলোকে বারবার মাথা থেকে দূরে করতে চাইছে। মনটাকে রামধমক দিয়ে বারবার বলছে, ওর পেটের দিকে নয়, ওর মুখের দিকে তাকা, কি ইনোসেন্ট মায়া মায়া ঘুমন্ত মুখটা। অথচ চোখ দুটো আটকে আছে ধবধবে ফর্সা পেটে। ইচ্ছে করছে সেইখানটায় আঙুল ঘুরিয়ে হাজারটা আঁকিবুকি করতে, কিন্তু তা তো আর সম্ভব নয়। কৃতিক খারাপ রকচটা বদমেজাজি হতে পারে, তবে ক্যারেক্টারলেস কিংবা মেয়েবাজ ছিল না কোনো কালেই। ওর হৃদয়ে অরুর প্রতি এই অবাধ্য অনুভূতিগুলো কাজ করা নিতান্তই স্বাভাবিক। তবে এসব অদম্য অনুভূতিকে এই মুহূর্তে প্রশ্রয় দেওয়াটা ঠিক হবে না মোটেই। তাই ঘুমন্ত অরুকে কয়েক দফা ঝাড়ি দিয়ে দ্রুত ওর কেভিন ত্যাগ করল কৃতিক। অতপর মনোসংযোগ অন্যদিকে ঘোরানোর জন্য কেভিনের বাইরে চলে গিয়ে বসে পড়ে ল্যাপটপ নিয়ে। কিন্তু এ কি? ল্যাপটপেও একটু আগের দৃশ্য ভাসমান। কৃতিক তৎক্ষণাৎ ঠাস করে ল্যাপটপ বন্ধ করে ঘাড় ঘুরিয়ে তাকালো। ছোট্ট জানালা ভেদ করে ত্রিমিরে ঢাকা আকাশ পানে। তখনই একজন কেভিন ক্রু এসে খুব নমনীয় সুরে শুধালো, স্যার, ঘন্টাখানেকের মধ্যে ল্যান্ড করব আমরা। কোনো কোল্ড ড্রিঙ্কস অথবা স্ন্যাক্স খাবেন? পেট কৃতিকের কথাটা ঠিক বোধগম্য হলো না লোকটার। তাই তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, ইয়ে মানে স্যার, কি খাবেন? কৃতিক বিরক্ত হয়ে জানালা থেকে চোখ সরিয়ে বলে, বললাম তো পেট খাবো। কৃতিকের জবাবে লোকটা ভ্যাবাচাকা খেয়ে ওর দিকে আশ্চর্য দৃষ্টি নিক্ষেপ করে দাঁড়িয়ে আছে। লোকটার কিং কর্তব্য বিমূর্ত চাহনি দেখে এতক্ষণে কৃতিকেরও বোধগম্য হলো যে ওর জিহ্বা স্লিপ কেটে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। আর এই মুহূর্তে এমন একটা কথা বলায় কেমন যেন অস্বস্তি হচ্ছে ওর নিজের। তাই তাড়াহুড়ো করে বলল, কিছু নেব না, ইউ ক্যান গো। লোকটা বউ করে সম্মান জানিয়ে দ্রুত চলে যেতেই কৃতিক দুহাতে নিজের চুল টেনে কটমটিয়ে অস্পষ্ট সুরে বলল, তোর জন্য কবে যেন আমি সত্যি সত্যি পাগল হয়ে যাই অরু। দুনিয়াতে আর মানুষ পেলি না, তোকে আমার স্টেপ সিস্টার হতে হলো। না পারছি তোকে ধরতে, আর না পারছি ছাড়তে। ল্যান্ডিংয়ের পরপর আরও ঘণ্টাখানেক গাড়ির পথ অতিক্রম করে ভোর রাতের দিকে হোটেলে এসে পৌঁছালো ওরা পাঁচজন। এটা হোটেল কম রিসোর্ট বেশি মনে হচ্ছে। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই রিসোর্টের বিশাল জানালা দিয়ে চাইলে স্পষ্ট দেখা সি বিচ যাচ্ছে। সেই সাথে অপার প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই। ওরা দুটা ভিলা বুক করেছে, একটাতে দুটো রুম, অন্যটাতে পাশাপাশি তিনটা। কিন্তু কে কোন রুমে থাকবে সেই নিয়ে বাধল বিপত্তি। এলিসা কিছুতে অর্ণবের কাছে থাকবে না। ওদিকে এলিসার মতামতে অর্ণবের ঘোর আপত্তি। এলিসার পাশের রুম ছাড়া কিছুতে অন্যত্র রুম গ্রহণ করবে না সে। শায়র ওদের লাভ বার্ডের মধ্যে থাকতে নারাজ। এদিকে কৃতিক ও শায়রকে কোনো মতে অরুর ধারে কাছে থাকতে দেবে না। শেষ পর্যায়ে কোনো উপায় না পেয়ে এলিসা, অর্ণব আর শায়র রক পেপার সিজার খেলেই রুম ভাগাভাগি করে নিল।
অরু এখানে সবার চেয়ে ছোট। তার উপর কৃতিকের সাথে এসেছে, তাই নীরব দর্শকের মতো যে রুমটা ওর জন্য বরাদ্দ করা হলো তাতেই গিয়ে ঢুকে পড়ল। সারা রাতের জার্নিতে বড্ড ক্লান্ত লাগছে শরীরটা। এখন একটু ঘুমানো দরকার। তাই দেরি না করে জামা কাপড় ছেড়ে আবারও এক দস্তর ঘুমিয়ে নিল ওরও। ভোর রাতে ক্লান্ত শরীরটা নিয়ে রুমে এসে এলিসাও ঘুমিয়ে গিয়েছিল দ্রুতই। তবে ভিডিও গেমের গোলাগুলির কর্কশ আওয়াজে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সেই ঘুম দৌড়ে পালালো ওর। ঘুম ভেঙে যাওয়ার দরুন একরাশ বিরক্তি নিয়ে ভুরু কুঞ্চিত করে পাশ ফিরে তাকালো এলিসা। তখনই দেখতে পায় অর্ণব ওর রুমের ডিভানে শুয়ে ফোনে গেম খেলছে। অর্ণবকে দেখে এলিসার জিভটা তেতো হয়ে উঠল। ভেতরটা চিরবিরিয়ে ফেটে পড়ল রাগে। ও চিৎকার করে বলে উঠল, এখানে কি করছিস তুই? অর্ণব নরম কণ্ঠে বলল, আরে আরে আস্তে, আশেপাশে সবাই ঘুমাচ্ছে। হ্যাঁ তো, আমিও তো ঘুমাচ্ছিলাম। তাহলে তুই এখানে কেন? যদি ক্লাবের লোকজন তোর খোঁজ পেয়ে তোকে ধরে নিয়ে যায়, তাই পাহারা দিতে এসেছি। আমার ঘুমের প্রয়োজন নেই, তুই বরং ঘুমা। আমি ওদের সোনার ডিম পাড়া হাঁস অর্ণব, ধরে নিলেও কোনো ক্ষতি করবে না আমার। অর্ণব ভুরু কুঁচকে বলল, তোর এত তেজ কেন বলতো? আমি বলে তোর এত তেজ সহ্য করছি, অন্য কেউ হলে কোনোদিনও সহ্য করবে না দেখিস। এলিসা ঝাঁজ নিয়ে বলল, কে বলেছে তোকে সহ্য করতে? দূর হ তুই। আমাকে এত বিরক্ত লাগে তোর? হ্যাঁ, তোর এইসব এক্সট্রা কেয়ার আমার বিরক্ত লাগে। কই, সায়র আর জেকে তো এমন করে না, তাহলে তুই কেন? অর্ণব উঠে এসে এলিসার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, ওরা তোকে বন্ধুর চোখ দিয়ে দেখে তাই, কিন্তু আমি তোকে ভালোবাসার চোখ দিয়ে দেখি। এলিসা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ভালোবাসার আর মানুষ পেলি না। এলিসার আহত কণ্ঠস্বরে অর্ণবের রাগে ফেটে পড়া চোখ দুটো মুহূর্তে যেন অসহায় হয়ে গেল। ও এক টানে এলিসাকে বুকের মধ্যে জাপটে ধরে বলল, ভালোবাসা কি এত গুণে বেছে হয় বল? তোর অতীত যেমনই হোক, আমি তবুও তোকে ভালোবাসি, ভবিষ্যতেও বাসবো। তুই অবহেলা করলেও বাসবো। তুই যতবার আমায় দূরে সরিয়ে দিবি, ঠিক ততবার আমি চুম্বকের মতো তোকে টেনে নিয়ে আসব। তুই যদি কখনো আমাকে কাছে টেনে নিস, আমি আরো কাছে গিয়ে তোর অন্তরাত্মা মিশে যাব। তাও কোনোদিনও তোর পিছু ছাড়ব না। শুধু একটা অনুরোধ, আমার ভালোবাসা নিয়ে কখনো প্রশ্ন তুলিস না জান। ভালোবাসতে কারণ লাগে না, এটা ম্যাজিকের মতো হুট করে হয়ে যায়। আমি শুধু তোর জীবন সঙ্গী হয়ে সারাটা জীবন তোর পাশে থাকতে চাই। এটা কি খুব বেশি চাওয়া বল? অর্ণবের একরাশ ভালোবাসার স্বীকারোক্তির মাঝেও এলিসা নিশ্চুপ। অথচ অর্ণবের শার্টের ভাঁজে অশ্রু ভেজা নয়ন দুটো মুছছে বারংবার, নিঃশব্দে নির্লিপ্তে। প্রতি মাসের নির্দিষ্ট সময় আসা প্রচণ্ড পেটের ব্যথায় কাতরাতে কাতরাতে ঘুম ভেঙেছে অরুর। ঘুমের ঘোরে অস্পষ্ট সুরে অনুকে ডেকেছে ও, আপা, পেট ব্যথা করছে, এবার মনে হয় মরেই যাব আমি। কিন্তু আজ আর বিপরীত দিক থেকে কোনো আওয়াজ এলো না। খানিকক্ষণ ডাকাডাকি করেও অনুর সাড়া না পেয়ে অরু যখন চোখ মেলে তাকায়, তখন মনে পড়ে যায় ও তো ব্যাংককে আছে। আপা কি করে আসবে এখানে? উপায়ন্তর না পেয়ে দুহাত পেটে চেপে ধরে অরু নিজেই উঠে গিয়ে ব্যাগ হাতড়ে প্রয়োজনীয় জিনিস খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে পুরো ব্যাগ তন্ন তন্ন করে ফেলেছে অরু, কিন্তু সেসব কিছুই নেই। অরুর মনে আছে, আসার সময় অনু ব্যাগ গুছিয়ে দিয়েছিল। অরু আঁতকে উঠে অসহায় কণ্ঠে বলে উঠল, তার মানে কি আপা সেই সব কিছুই দেয়নি? এখন কি করব আমি? কাকে গিয়ে বলবো? ওদিকে পেটের ব্যথাটা ক্ষণিকের মাঝেই হলহলিয়ে ছড়িয়ে পড়েছে সারা শরীরের রন্ধে রন্ধে। কোমর আর পা দুটো অসাড় হয়ে আসছে। অপরাগ অরু প্রচণ্ড পেটের ব্যথায় মেঝেতে শুয়ে গড়াগড়ি শুরু করে দিয়েছে। এলিসা অন্য ভিলায় আছে। পাশের রুমে কে আছে সেটা জানা নেই অরুর। সময়ের ব্যবধানে এতক্ষণে হয়তো পরনের কাপড় চোপড়ের অবস্থা বেগতিকর। কোনরূপ উপায়ান্তর না পেয়ে এভাবে মেঝেতে পড়ে ঠিক কতক্ষণ যাবৎ কাতরাচ্ছিল তা মনে নেই অরুর। তখন দুপুর হয়ে এসেছে। দরজায় সজোরে কড়া নাড়ার ঠক ঠক আওয়াজ হতে কম্পিত হলো অরুর শরীর। মেঝেতে শোয়া অবস্থাতে দৃষ্টিপাত করলো দরজার দিকে। বাইরে থেকে কৃতিকের গভীর কণ্ঠ ভেসে আসছে, অরু দরজা খোল। কৃতিকের আওয়াজ পেয়ে অরু আরো বেশি গুটিয়ে গেল। এমন একটা অপ্রীতিকর পরিস্থিতিতে কৃতিকের মুখোমুখি হতে চায় না ও। যতই হোক, কৃতিক ওর চেয়ে গুণে গুণে 12 বছরের বড়। আজ এভাবে দেখে নিলে এরপর কৃতিকের চোখের দিকে কিভাবে চাইবে ও? ওদিকে কৃতিক ডেকে যাচ্ছে এক নাগাড়ে, অরু, দরজা খোল, নয়তো আমি পাসওয়ার্ড চেপে ভেতরে চলে আসলে গুনে গুনে শখানেক থাপ্পড় খাবি তুই। কৃতিকের অতীব মাত্রার হুমকির মুখে পড়ে অরু মিনমিনিয়ে কাতর কণ্ঠে বলল,
কিভাবে খুলবো? ওপাশ থেকে বিরক্তির চরম সীমানায় গিয়ে কৃতিক বলে, কিভাবে খুলবি মানে? হাত দিয়ে খুলবি। অরু কাঁদো কাঁদো সুরে জবাব দিল, আপনি ফিরে যান দয়া করে। অরুর কথাটা বলতে বাকি, তার আগে পাসওয়ার্ড চেপে ভেতরে প্রবেশ করে কৃতিক। তুই নাকি ব্রেকফাস্ট করতে যাসনি? কেন যাসনি? শাসাতে শাসাতে ভেতরে ঢুকে অরুকে এভাবে মেঝেতে পড়ে থাকতে দেখে দ্রুত এগিয়ে এলো কৃতিক। ওর মাথার কাছে হাঁটু গেড়ে বসে উদ্বিগ্ন হয়ে শুধালো, কি হয়েছে তোর? এভাবে মেঝেতে শুয়ে আছিস কেন? পেট ব্যথা করছে? শরীর খারাপ লাগছে খুব? ডাক্তারকে কল করব? অরু কাঁচুমাচু হয়ে চোখ খিচে বলল, আপনি দয়া করে চলে যান। যাব মানে? তুই হুকুম করবি আর আমি চলে যাব? আমি কি তোর সার্ভেন্ট? ওরও জবাব দিল না। একে তো পেটের অসহনীয় ব্যথা, তার উপর এই লোকের মাথা খারাপ করা ধমকাধমকি। না পেরে নীরবে কাঁদছে ওরও। কৃতিক অরুকে কোলে নেওয়ার জন্য দুহাত বাড়াতে যাবে ঠিক তখনই আবারও ঘোর আপত্তি জানিয়ে চেঁচিয়ে ওঠে ওরু। না, ছোবেন না আমায়, অনুরোধ করছি। কৃতিক এবার অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো অরুর পানে। তারপর চোয়াল শক্ত করে বলল, তোর অনুরোধ কিংবা নিষেধ কোনোটাই ধার ধারি না আমি। সেটা ভবিষ্যতে আরো ভালো করে বুঝতে পারবি। কথা শেষ করে এক টানে অরুকে কোলে তুলে নিল কৃতিক। সঙ্গে সঙ্গে ওর এক হাত ভিজে এলো তরল জাতীয় কোনো পদার্থে। কৃতিক ভুরু কুঁচকে অরুকে কোলে রেখে নিজের হাতের দিকে দৃষ্টিপাত করল। এমন বিব্রতিকর পরিস্থিতিতে এ জীবনে পড়েনি অরু। তাই করণীয় কিছু না পেয়ে কৃতিকের কলার চেপে ধরে চোখ দুটো খিচিয়ে বন্ধ করে রেখেছে ও। লজ্জা ভয়ে মনে হচ্ছে মাটিটা ফেটে যাক, আর ওরও তাতে ঢুকে আশ্রয় নিক। এই দুনিয়াতে আর কোনো কাজ নেই ওর। ও শিট, আমাকে কেন বলিসনি? আমি আরো ভাবলাম কি না কি। নিজের হাতে নজর বুলিয়ে কথাটা বলে কৃতিক অরুর মুখের দিকে চাইল, যে এখনো চোখ দুটো খিচে বন্ধ করে রেখেছে। তুই কি এখনো ছোট্ট বাচ্চা অরু? তোর কি ফার্স্ট টাইম পিরিয়ড হয়েছে? অরু চোখ বুজে এদিক ওদিক মাথা নাড়ল। কৃতিক দাঁতে দাঁত চেপে বলল, তাহলে সারাদিন কেন এভাবে কষ্ট সহ্য করলি? কেন আমাকে বললি না? কি হলো, উত্তর দে। অরুর জবাব নেই। জবাব কি দেবে? ওর তো লজ্জায় গলার আওয়াজই নেই। কৃতিক নিজের রাগ সংযত করে অরুকে বিছানায় শুইয়ে দিয়ে এলিসাকে কল করে আসতে বলল। অরু বিছানায় শুয়ে এক চোখ সামান্য খুলে কৃতিককে দেখতে চেষ্টা করলো, যার সাফেদ রঙা টি শার্টটা খানিকক্ষণ আগেই নষ্ট করে দিয়েছে অরুর নারীসত্তা। অথচ কৃতিকের সেদিকে কোনো খেয়ালই নেই। সে তো এখনও তার বোকা অরুকে বকাঝকা দিতেই ব্যস্ত। পরন্ত বিকেলে জোয়ার এসেছে সুবিশাল সমুদ্র তটে। সমুদ্রের নীলাম্বর জল ভলভলিয়ে ফুলে ফেঁপে উঠেছে দ্বিগুণ। জোয়ারে তলতলে নীলরঙা স্বচ্ছ পানির ছলাৎ ছলাৎ ঢেউ এসে আছড়ে পড়েছে বিস্তর বেলাভূমি জুড়ে। ঢেউয়ের সাথে তাল মিলিয়ে মহাসমুদ্রের গহীন থেকে উঠে তীরে এসে ঠাঁই নিয়েছে রং বেরঙের ঝিনুকের দল। হুট করে এক নজর দেখলে মনে হবে নীলরঙা অমৃতের মেঝে কেউ চকচক করে হিরে জহরতে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। সূক্ষ্ম পায়ে এক কদম করে এগোতে এগোতে সেই অতীব মূল্যবান হিরে জহরতে কুড়িয়ে হাতে থাকা প্লাস্টিকের থলেতে ভরে নিচ্ছে ওরও। শিপ থেকে নামার পরে শুরু হয়ে গিয়েছে ওর এই কর্মকাণ্ড। ওদিকে বাকি সবে অনেকটা এগিয়ে গিয়েছে। ঝিনুক কুড়াতে গিয়ে একাই পিছিয়ে পড়েছে ওরও। পরনে ওর ল্যাভেন্ডার কালারের ফিনফিনিয়ে লং ফ্রক, যা গোড়ালি অবধি নেমে এসে গ্রাউনে পরিণত হয়েছে। এক হাতে মুক্তার ঝিনুক দিয়ে তৈরি কিছু ব্যাঙ্গলস। হাঁটু সমান লম্বা সিল্কি চুলগুলো শুধু একটা প্রান্স ক্লিপ দিয়ে আটকানো। এক ঝলকে দেখলে মনে হবে এই জনমানবহীন ছেঁড়া দ্বীপে অধিপত্য শুধু ওরই। ওই যুগ যুগ ধরে সমুদ্রে বসবাসরত রূপকথার সে সাগরকন্যা, যে কিনা এখন ঝিনুক কুড়োতে গভীর মনোযোগী। অরু পিছিয়ে পড়েছে দেখে এলিসা পেছন ঘুরে হাঁক ছেড়ে ডেকে উঠল ওকে। অরু, তাড়াতাড়ি এসো, এত পিছিয়ে গেলে কি করে? এলিসার কথার মাথায় কৃতিকও এবার সামনে থেকে পেছনে এক ঝলক চোখ ঘোরালো। চোখে তার বিশাল আকৃতির রোদ চশমা। লম্বা স্টাইলিশ চুলগুলো সাগরের তীরে ঝড়ো হাওয়ায় এলোমেলো হয়ে উঠছে। বারবার ব্যাক ব্রাশ করে ঠিক রাখা যাচ্ছে না মোটেই। পরনে সাদা টি শার্টের ওপর কেলভিন ক্লাইন খচিত ডেনিম টাকসুটে গ্লোবাল সুপারস্টারদের মতো সুপুরুষ লাগছে তাকে। এলিসার ডাকে ওরও ঝিনুক কুড়ানো বাদ দিয়ে দ্রুত পায়ে এগিয়ে এসে ওদের থেকে দূরত্ব কমালো। পেছনে পেছনে হাঁটতে হাঁটতে সূক্ষ্ম চোখে পরখ করতে লাগলো সাথে আসা সবাইকে। এলিসা আল্ট্রা মডার্ন ধাঁচের মেয়ে। এরকম জঙ্গলে ঘেরা দ্বীপে সমুদ্র বিলাস করতে এসেও তার ফ্যাশনের পরিবর্তন হয়নি একটুও।
স্কিনি লেদার প্যান্ট, পায়ে বুট, গায়ে ট্যাঙ্ক টপ, তার উপর লাল রঙের লম্বা কোট। এলিসার সাথে রং মিলিয়ে অর্ণবও লাল রঙের টি শার্ট পরেছে, জানিয়ে সে কখন থেকে সায়র হাসাহাসি করে খিল্লি উড়াচ্ছে। ওদের দেখে চোখ সরিয়ে অরুর চোখ গেল কৃতিকের দিকে, যে সমুদ্র বিলাসে এসেও এক মনে ফোন ঘাঁটছে। তবে মজার বিষয় হলো, সাদা কালো ছাড়া অন্য কোনো রঙের কৃতিককে এই প্রথম দেখল অরু। এমন ব্যতিক্রম স্টাইলে মানিয়েছে তাকে বেশ। এই গ্রুপের মধ্যে সায়রই একমাত্র মানুষ যে কিনা পুরোপুরি অরুর মনের মতো। সায়রের মাথার স্ক্রুও সবগুলো ঠিক আছে মনে হচ্ছে। সায়র একজন গ্লোবাল মডেল, তাই ওর ফ্যাশন আইডিয়াও বেশ ভালো। থ্রি কোয়ার্টারের সাথে ফ্লোরাল প্রিন্টের শার্ট পরে এসেছে সে। সবাইকে একে একে পরখ করা শেষ হলে ওরও চোখ গেল বিস্তর বেলাভূমি ছাপিয়ে গহীন অরণ্যের দিকে। প্রথমে কয়েক ধাপে সারি সারি নারিকেলের গাছ, তারপর থেকে শুরু হয়েছে গহীন জঙ্গল। লোকালয় থেকে কয়েক ক্রস সমুদ্র পথ পাড়ি দিয়ে তবে হদিশ মিলে অপার সৌন্দর্য বেষ্টিত এই সেরা দ্বীপের। সূর্যাস্তের আগ পর্যন্ত এখানে দেশি বিদেশি মানুষের তুমুল জমজমাট লক্ষণীয়। যে যার মতো করে নিংড়িয়ে নিচ্ছে সমুদ্রের তীরে ধুলো ময়লাবিহীন পরিষ্কার অক্সিজেন মিশ্রিত বায়ু। কেউ কেউ আবার মেতে উঠেছে ঢেউ খেলানো সমুদ্রের স্নানে। চিরচারিত একঘেয়ে জীবন থেকে খানিকটা ফুসরত পেয়ে চারিদিকে সবাই কেমন শিশুসুলভ আচরণ করছে। তবে তবে এতক্ষণ যাবৎ এক নাগারে হেঁটে হেঁটে ওরা ঠিক কোথায় যাচ্ছে সেটাই এখন আপাতত দেখার পালা। আমাদের হাতে সর্বোচ্চ সময় থাকবে ১০ মিনিট। এই ১০ মিনিটে ওদের ক্লাবের ওয়াইফাই, ইলেকট্রিসিটি, ব্যাংক অ্যাকাউন্ট আর ওদের নিজস্ব ওয়েবসাইট সবগুলো একই সাথে হ্যাক করব আমি। জেকে বাইক নিয়ে ক্লাবের বাইরে থাকবে, আর সায়র, তুই হবি এলিসার অ্যাসিস্ট্যান্ট। যখন সবগুলো সাইট একযোগে হাতছাড়া হয়ে যাবে, তখন ওরা নিজেদের মধ্যে গন্ডগোল লাগাবে। সেই ফাঁকে তুই এলিসা আর ওর বাবাকে গিয়ে শর্টকাট রাস্তা দিয়ে বেরিয়ে আসবি। এটাই হলো শর্টকাট রাস্তা। জেকে ঠিক এই পজিশনে ওয়েট করবে। কথাটুকু শেষ করে সায়রের দিকে ল্যাপটপ এগিয়ে দিল অর্ণব। সায়র ল্যাপটপে চোখ বুলিয়ে গম্ভীর কণ্ঠে বলল, সবই বুঝলাম, কিন্তু আমি কেন এলিসার অ্যাসিস্ট্যান্ট হতে যাব? তুই হ। আফটার অল তোর পেয়ারে লাল হলো এলিসা। এলিসা তখন উত্তাল সাগরের ঢেউয়ের মালা দেখায় ব্যস্ত। সেদিকে এক নজর তাকিয়ে দাঁত কটমট করে অর্ণব বলল, তাহলে হ্যাকিং এর কাজটা বরং তুই কর। দেখি কোন ঘোড়ার ডিম পারিস। কৃতিক ল্যাপটপে মনোযোগ দিয়ে কিছু একটা করতে করতে বলল, বাচ্চাদের মতো ঝগড়াঝাটি বন্ধ করে আমার জন্য কেটিএম 390 রেন্ট করার ব্যবস্থা কর। যেন তেন বাইক রাইড করে মজা পাই না আমি। অর্ণবের বিরক্ত মাখা চোখ দুটো এবার সায়রের দিক থেকে ঘুরে কৃতিকের দিকে গেল। হেলদোলবিহীন কৃতিককে উদ্দেশ্য করে অর্ণব তেতে উঠে বলল, তুই কোনো রাইডিং কম্পিটিশনে আসিস নিজেকে যে তোকে পছন্দের বাইকটাই রাইড করতে হবে। কৃতিক ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ভাবলেশীন মুখে বলল, দুটো জিনিসে আমি কম্প্রোমাইজ করি না অর্ণব, আর কোনোদিন করবও না। তার মধ্যে একটা হলো বাইক। সায়র আগ বাড়িয়ে জিজ্ঞেস করলো, আরেকটা? কৃতিক এবার নিঃশব্দে অরুর দিকে তাকালো, যে এই মুহূর্তে খুবই মনোযোগ সহকারে ভেজা বালুর আস্তরণ দিয়ে ক্যাস্ট্রল বানাতে ব্যস্ত। অরুকে বালু দিয়ে ক্যাস্ট্রল বানাতে দেখে সায়রে এগিয়ে গেল সেদিকে। অরুর পাশে গিয়ে বসে আগ্রহী স্বরে বলল, আমি হেল্প করব? অরু উল্টো প্রশ্ন করে শোধালো, সত্যি করবেন? সায়র হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে অরুর হাতে হাত লাগায়। অরুকে সাহায্য করতে করতে সায়র খেয়ালই করেনি যে কেউ একজন ওকে চোখ দিয়ে গিলে খাচ্ছে, সেই সাথে অরুকেও। বালুর ক্যাস্টালটা তখন প্রায় তৈরি হয়ে গিয়েছে। দুজন মিলেমিশে করায় বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে ডিজাইনটা। এবার ফিনিশিং এর পালা। বালুর আস্তরে আলতো করে হাত বোলাতে গিয়ে অরুর হাতে একটুখানি স্পর্শ লেগেছে কিনা তৎক্ষণাতে কয়েক মিটার দূর থেকে কর্কশ কণ্ঠে চেঁচিয়ে উঠল কৃতিক, সায়রের বাচ্চা! আচমকা চিৎকার শুনে লাফিয়ে উঠে পেছনে চাইল সায়র। কয়েক মিটার দূরত্বে হাত মুষ্টি করে দাঁড়িয়ে থাকে কৃতিকের মুখভঙ্গিমা দেখে ওর গলা শুকিয়ে গিয়েছে। কৃতিকের রাগে রক্তিম হয়ে যাওয়া চোখের দিকে তাকালে বোঝা যায় ও গত আধা ঘন্টা যাবৎ সূক্ষ্ম নজরে এই দিকেই তাকিয়েছিল। আর এই মুহূর্তে সায়রের খবর আছে। নিজেকে বিপদমুক্ত করতে সায়র তৎক্ষণাৎ বাম হাত দিয়ে টোকা মেরে এতক্ষণ ধরে একটু একটু করে সযত্নে তৈরি করা ক্যাস্ট্রলটা ঠাস করে ভেঙে ফেলল। এবার শুধু কৃতিকের নয়, অরুরও মেজাজ সপ্তম আসমানে চড়ে গেল। এক ঘুষিতে সায়রের নাক ফাটিয়ে দিতে ইচ্ছে করলো, শালা ভিতর ডিম একটা। সায়র ভয়ার্ত চাহনি নিয়ে একবার কৃতিকের দিকে তাকালো, তো আরেকবার চোখ ঘুরিয়ে অরুর দিকে। সঙ্গে সঙ্গে কৃতিকের আওয়াজ ভেসে এলো, আবার ওইদিকে চোখ দিয়েছিস?
ওদের কাহিনী দেখে অরু বিরক্ত হয়ে ধাপ ধাপ করে পা ফেলে সেখান থেকে চলে গেল। রাগে দুঃখে কান্না পাচ্ছে ওর। সবাই সব সময় ওর মনটাই কেন ভেঙে দেয় কে জানে। আকাশে সূর্যের তির্যক আলো মিলিয়ে গিয়ে গোধূলি নেমেছে। সোনালি আলোর ছটায় ঢেউ খেলানো সমুদ্রের পানিগুলো চিকচিক করছে। সাগরের পাড় ধরে হাঁটতে হাঁটতে ওদের থেকে অনেকটা দূরে চলে এসেছে ওরু। তবুও হাঁটার গতি থামায়নি। ভালো লাগছে না ওর। সবাইকে কেমন পরপর লাগছে। ছোট্ট বাচ্চারা যেমন আম্মুর কাছে যাবে বলে বায়না ধরে, অরুরও তেমন বলতে ইচ্ছে করছে আপার কাছে যাব। কিন্তু ও তো এখন আর ছোট নয়। তাই সেই সব বলে নিজের আত্মসম্মানের ১২টা বাজানোর কোনো ফুরসত নেই। ওদিকে সায়রকে ইচ্ছামতো কতগুলো ঝাড়ি দিয়ে অনেকটা দূরে রেখে অরুর পিছু নিয়েছে কৃতিক। মনে মনে বলছে, দেখি কতদূর যেতে পারিস, আমি আটকাবো না। আটকাতে গেলে তোর খবর আছে আজ। এর মাঝে কৃতিক মোবাইল চেক করে দেখতে পায় ওরা নেটওয়ার্কের বাইরে চলে এসেছে। ওদিকে সন্ধ্যা নেমে আসছে, তাই এবার দ্রুত পা চালাতে লাগলো অরুকে নিয়ে আসবে বলে। কিন্তু কিছু দূর যেতেই একটা অযাচিত দৃশ্য দেখে হতবাক হয়ে গেল কৃতিক। দেখল অরু একটা অচেনা থাই লোকের সাথে একটা পার্স ব্যাগ নিয়ে টানাটানি করছে। টানাটানি বললে ভুল হবে, এক প্রকার জোর জবরদস্তি করছে লোকটার সাথে। অরুর পাশেই দাঁড়িয়ে আছে অদ্ভুত দেখতে একটা কুঁজো বৃদ্ধ মহিলা, যার বেরুনি করা সাদা চুলের ফাঁক দিয়ে উকি দিচ্ছে কুচকুচে কালো চুল। মহিলার ভাবভঙ্গিমা ভারী অদ্ভুত। কৃতিক খানিকক্ষণ দূর থেকে দাঁড়িয়ে সবটা বোঝার চেষ্টা করলো। তারপর এগিয়ে গিয়ে ফট করে অরুর হাত টেনে ধরে ব্যাগটা থাই লোকের হাতে এগিয়ে দিয়ে বলল, আই এম এক্সট্রিমলি সরি, ইউ ক্যান গো নাও। লোকটা কৃতিককে ধন্যবাদ জানিয়ে চলে যেতেই কৃতিক তীক্ষ্ণ নজরে ছদ্মবেশী বৃদ্ধার দিকে তাকালো। ওর বাজ পাখির মতো ধারালো চোখে এক পলক চোখ পড়তে শুষ্ক ঢোক গিলে উল্টো পথে হাঁটা দিল বৃদ্ধা। তৎক্ষণাৎ হিংস্র বাঘিনীর ন্যায় তেতে উঠল অরু। কণ্ঠে একরাশ বিরক্তি আর ঝাঁজ নিয়ে বলল, আপনি কেমন লোক বলুন তো? একটা হাইজ্যাকারের হাতে ওই বৃদ্ধা মহিলার সব টাকা পয়সা তুলে দিলেন। এতটা নির্দয় কেন আপনি? উনি আপনার মা হলে এই কাজটা করতে পারতেন কখনো? মায়ের শাসন বারণ ছাড়া উচ্ছৃঙ্খল জীবনে বড় হলে এই হয়। রাগের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে কি থেকে কি বলে ফেলেছে অরু তা নিজেও জানে না। ত- তবে কথার মাঝপথে কৃতিকের শক্ত হাতে চপেটাঘাত এসে আছড়ে পড়ল ওর নরম তুলতুলে গালে। চরের আঘাতটা এত জোরে ছিল যে অরুর মনে হলো ওর গালটা এক্ষুনি খসে পড়বে। উড়ন্ত অগ্নি স্ফুলিঙ্গ বিস্ফোরণের মতোই ব্যথায় ঝলসে যাচ্ছে গালটা। আগে মানুষ চিনতে শেখ, পরে জাজ করতে আসিস ইডিয়েট। নিজ গালে হাত দিয়ে ছলছলে নয়নে কৃতিকের অগ্নিমূর্তির দিকে তাকালো ওরু। অস্ত যাওয়া সূর্যের সিঁদুর রঙা আলোয় ওর মুখটা ভয়ানক দেখাচ্ছে। ফর্সা আকর্ষণীয় গৌর মুখটা মুহূর্তে কেমন লালচে বর্ণ ধারণ করেছে। তীক্ষ্ণ চোয়ালটা জিদের তোপে তীর তীর করে কাঁপছে। অরু মুখ উঁচিয়ে ওর কথার পাশে কিছু বলতে যাবে তার আগে কৃতিক দাঁতে দাঁত পিষে বলল, আমার চোখের সামনে থেকে যা অরু, নয়তো আরো মার খাবি। এই মুহূর্তে তোর মুখটা আমি দেখতে চাই না। কৃতিকের কথার পারদের মতো তেজ ছড়িয়ে পড়ল অরুর শরীরের রন্ধে রন্ধে। মাথার মধ্যে আগ্নেয়গিরির জ্বলন্ত লাভার মতো রাগ উগরিয়ে উঠছে ভলভল করে। রাগের তোপে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ওর কথা শেষ হতে না হতে হনহন করে উল্টো পথে হাঁটা দিল অরু। কৃতিকের মাথায় আকাশ সম জিদ চড়ে আছে, তাই ও নিজেও অরুর কথা চিন্তা না করে হাঁটা দিল অরুর বিপরীত দিকে। পুরো একটা দিনের ইতি ঘটেছে হাসপাতালের ছোট্ট কামরায় বসে বসে। সারাদিনের ছোটাছুটি শেষে সন্ধ্যা হতেই ঝরঝরিয়ে ক্লান্তি নেমেছে রক্ত মাংসের তৈরি যন্ত্রের মতো শরীরটাই। ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে এলোমেলো পা ফেলে এগিয়ে যাচ্ছে অনু। গন্তব্য কৃতিকের ছোট্ট ডুপ্লেক্স বাড়ি। বাড়িতে গিয়ে ঘুমালে হয়তো ক্লান্তি কাটবে খানিকটা। বাস স্টপেজ থেকে নেমে দ্রুত হেঁটে ক্যাফেটেরিয়া পর্যন্ত এলেও ক্লান্তিতে এখন হাঁটার গতি ধীর হয়ে গিয়েছে ওর। মনের মাঝে জমে থাকা একরাশ অভিমান, ক্লান্ত পরিশ্রান্ত শরীর, প্রতিদিন ডেইলি প্যাসেঞ্জারের মতো হসপিটাল টু বাড়ি, সবকিছু ছাপিয়ে ওর মন ভেসে বেড়াচ্ছে খুশির ডাবডুব। আর মাত্র কিছুদিন, তারপর মা ঠিক হয়ে আগের মতো হাঁটবে, চলবে, কথা বলবে, ওদের দু বোনকে শাসন করবে, আদর করবে। ও আর ওরও আবারও বয়সের মাপকাঠি ভুলে মায়ের আদুরে বাচ্চা হয়ে যাবে। এর চেয়ে খুশির আর কী বা হতে পারে। এত সব ভাবনার মাঝে অনুর অযাচিত মনে এক সূক্ষ্ম কৌতূহল হানা দেয়। মনে মনে ভাবে, আচ্ছা, মায়ের সুস্থতার পর সবকিছু এইরকম থাকবে তো? অনু যখন সোডিয়ামের আলো ছায়াকে পেছনে ফেলে ধীর পায়ে এগিয়ে যাচ্ছিল, তখন আবারও সেদিনের সে অনাকাঙ্ক্ষিত মুখ দুটো সামনে চলে আসে ওর।
রাস্তার পাশে গাড়ির ডিক্কিতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে প্রত্যয়, তার মুখোমুখি সেই দিনের সেই সুন্দরী মেয়েটা। বেশভূষা তার আধুনিক, কাল করা ঢেউ খেলানো চুলগুলো বাদামি রঙের হলেও দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা পশ্চিমা দেশের কোনো সাদা চামড়া নয়, বরং এশিয়ান কোনো দেশের হবে হয়তো। প্রত্যয়ের সাথে যেহেতু দাঁড়িয়ে আছে, বাংলাদেশিও হতে পারে। অনু কয়েক মুহূর্ত দাঁড়িয়ে সবটা পরখ করলো, তারপর এমনভাবে ওদের অতিক্রম করে চলে গেল যেন প্রত্যয়কে ও চেনেই না। কিন্তু প্রত্যয় অনুকে দেখা মাত্রই ওর পিছু নিয়েছে। প্রত্যয় পেছন পেছন এগিয়ে আসছে দেখে অনু হাঁটার গতি দ্বিগুণ বাড়িয়ে দেয়। তবুও প্রত্যয়ের পুরুষালী কদমের সাথে পেরে উঠল না অনুর ক্লান্ত শরীরটা। এক পর্যায়ে পেছন থেকে ওর বাহু টেনে দাঁড় করিয়ে দিল প্রত্যয়। অনু ঝাড়ি মেরে নিজের হাতটা ছাড়িয়ে বলল, কি সমস্যা? আপনার কি সমস্যা? ইগনোর কেন করছেন? পাল্টা প্রশ্ন ছেড়ে প্রত্যয়। অনু একটু তাচ্ছিল্য হেসে নিজের ভেতরের অজ্ঞাত বেড়ে ওঠা রাগটাকে কৌশলে আড়াল করে বলল, আপনার কেন মনে হলো আমি আপনাকে ইগনোর করছি? আপনাকে ইগনোর করার কি যোগ্যতা আছে আমার? কথা এড়াচ্ছেন? মোটেই না। অনন্যা শেখ এতটাও ভীতু নয়। প্রত্যয় তীর্যক হেসে বলল, আই লাইক ইট। অনু আবারও সামনের দিকে হাঁটা ধরল। প্রত্যয় ওর পাশ ঘেঁষে হাঁটতে হাঁটতে শুধালো, ফোন না ধরার কারণটা জানতে পারি? ইচ্ছে করিনি তাই ধরিনি। আপনার ইচ্ছেটা খুব বাজে। এই বলে অনুর ৫ আঙুলের ভাঁজে নিজের আঙুল ঢুকিয়ে শক্ত করে চেপে ধরল প্রত্যয়। অনু হাঁটা থামিয়ে আবারও বিরক্ত নিয়ে বলল, আবারও হাত ধরেছেন কেন? প্রত্যয়ের নির্লিপ্ত জবাব, ইচ্ছে হয়েছে তাই ধরেছি। আমার ইচ্ছেটাও খুব একটা সুবিধার না, বুঝলেন? প্রত্যয়ের কথার পিঠে অনু লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে নরম কণ্ঠে শুধালো, প্রত্যয় সাহেব, আপনি শুধু আমার, তাই তো? প্রত্যয় হেসে জবাব দেয়, 100%। অনুর ফ্যাকাশে ক্লান্ত মুখটা এতক্ষণে হাসির ঝলক দেখা দিল। নিজ হাতটা প্রত্যয়ের আঙুলের ভাঁজে থেকে বের করে দু হাতে ওর বাহু আঁকড়ে ধরে মাথাটা এলিয়ে দিল প্রত্যয়ের কাঁধের ওপর। প্রত্যয় তার গমগমে পুরুষালী হাসকি স্বরটা কিছুটা নামিয়ে জিজ্ঞেস করল, টায়ার্ড লাগছে? অনু হ্যাঁ সূচক মাথা নাড়ল। সঙ্গে সঙ্গে ওকে দু হাতে উঁচিয়ে কোলে তুলে নিল প্রত্যয়। পাকিস্তানি প্লাজো আর কামিজ পরেছিল অনু। দোপাট্টা দিয়ে টেনে রাখা মাথার আধাখানা ঘোমটাটা সঙ্গে সঙ্গে খুলে গেল ওর। মাঝ রাস্তায় প্রত্যয়ের হঠাৎ কর্মকাণ্ডে বিস্ময়ে হতবাক হয়ে অনু লজ্জিত কণ্ঠে মিনমিনিয়ে বলল, বাড়ির কাছে চলে এসেছি তো, নামিয়ে দিন, কেউ দেখে ফেলবে। প্রত্যয় বাঁকা হেসে জবাব দেয়, বাড়িতে কেউ নেই ডিয়ার। সেই হাসিতে চিকন ফ্রেমে চশমা পরিহিত প্রত্যয়কে আবারও এক দফা নতুন রূপে আবিষ্কার করল অনু। রাত ৯টা বেজে ৩৫। রাতের খাওয়ার সময় হয়েছে। এরপর আবার ঘুমানোর পালা। পরের দিন সকাল সকাল উঠতে হবে। অথচ ওরু এখনো খেতেই আসেনি। ওরু যে রুমটায় থাকে তার পাশের রুমটাই কৃতিকের। এলিসা, অর্ণব আর স্যার অন্য ভিলাতে থাকে। তবে খাবারের সিস্টেম বুফে বলে খাবারের সময় হলে সবাই একই ডাইনিংয়ে জামায়াত হয় ওরা। এখন ডিনারের টাইম। ডাইনিংয়ে সবাই উপস্থিত, অথচ অরু নেই। চারিদিকে চোখ বুলিয়ে অরুকে না দেখে এলিসা বলল, অরু কোথায়? এখনো খেতে আসেনি? এলিসার কথায় কৃতিকও চারিদিকে চোখ ঘুরিয়ে বলল, তোরা শুরু কর, আমি ওকে ডেকে নিয়ে আসছি। মনে মনে ভাবল, আমি ধমক দিয়ে না ডাকলে জীবনেও আসবে না এ ঘাড় তেরা মেয়ে। অরুকে ডাকতে গিয়ে কৃতিক ভিলায় প্রবেশ করতে ওর ভুরু কুঁচকে গেল। পুরো ভিলা অন্ধকারে ছেয়ে আছে। বিচ থেকে ফিরে সারা সন্ধ্যা আর রুমে আসেনি কৃতিক। বাইক ভাড়া করে ব্যাংককের হাইওয়েতে রাইড করে বেরিয়েছে ঘন্টার পর ঘন্টা। অথচ এত রাত হয়ে গেল এখনো লাইট জ্বালায়নি, আশ্চর্য। কৃতিক দ্রুত পায়ে এগিয়ে গিয়ে প্রত্যেকটা রুমের লাইট জ্বালালো। অতঃপর অরুর রুমের সামনে গিয়ে ডাকতে আরম্ভ করলো। ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে কৃতিক বিস্মিত হয়ে পড়ল। মনে মনে ভাবল, কালকের মতো কিছু হয়নি তো আবার? কালকের কথা মনে পড়তে পাসওয়ার্ড টিপে তৎক্ষণাৎ ভেতরে প্রবেশ করলো কৃতিক। ভেতরে প্রবেশের সঙ্গে সঙ্গে ওর শির দ্বারা বেয়ে যেন শীতল স্রোত নেমে গেল। মনে হলো কলিজাটা কেউ খামচে ধরেছে। পুরো রুম ফাঁকা। তাহলে অরু কোথায়? এলিসা, অর্ণব, সায়র কালকের ব্যাপারটা নিয়ে আলোচনা করছে আর খাবার খাচ্ছে। এলিসা ভুক্তভোগী, অথচ টেনশনে মাথা ফেটে যাচ্ছে অর্ণবের। সেই নিয়ে কখন থেকে হাসছে সায়র। সায়র যখন অর্ণবকে নিয়ে হাসতে হাসতে মাটিতে লুটোপুটি খাবে খাবে ভাব, সেই মুহূর্তেই ছো মেরে ওর কলার চেপে ধরে কৃতিক। হুঙ্কার দিয়ে শুধালো, অরু কোথায়? সায়র অসহায়ের মতো বলল, অরু কোথায় মানে? সেই যে বিকেলে উত্তম মাধ্যম দিলি, তারপর আমি আর অরুর ধারে কাছেও যাইনি। বিলিভ মি, গড প্রমিস।
নিজের কণ্ঠনালীতে হাত ছুঁয়ে কথাটা বলল সায়র। কৃতিক আস্তে করে সায়রকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। কপালের সবগুলো রগ ফুলে আছে ওর, চোয়াল হয়ে আছে ইস্পাতের ন্যায় শক্ত। সেভাবে থেকে কৃতিক সবার উদ্দেশ্যে বলল, অরুকে তোরা নিয়ে আসিসনি? এলিসা আর অর্ণব চোখাচোখি করে মিনমিনিয়ে বলল, তুই তো আমাদের আগেই চলে এসেছিস। আমরা আরো ভাবলাম অরুকে সাথে নিয়ে এসেছিস। ড্যামেট! সশব্দে শক্ত কাঠের ডাইনিংয়ে পাঞ্চ বসিয়ে দিল কৃতিক। অতঃপর চেয়ারে ঝুলানো নিজের হুডিটা গায়ে চড়িয়ে সায়রের উদ্দেশ্যে বলল, সায়র কয়টা বাজে চেক কর তো, আমি দ্বীপে যাব। সায়র দ্রুত ঘড়ি দেখে বলল, প্রায় 10টার কাছাকাছি। এ সময় অত দূরের দ্বীপে কোনো শিপই যেতে রাজি হবে না। তাছাড়া দ্বীপের শেষ ফেরি সন্ধ্যা 7টায়। তাহলে ইমার্জেন্সি হেলিকপ্টার বুক কর। সায়র একটু আমতা আমতা করে বলল, ইয়ে মানে এত রাতে হেলিকপ্টার বুক করাটা কিছুটা কস্টলি হয়ে যাবে না? কৃতিক তৎক্ষণাৎ সায়রের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, সো হোয়াট, টাকা কি তুই দিবি? তিমিরে ঢাকা গভীর অরণ্যে পথ হারিয়ে পায়ে কাঁটা ফুটিয়ে জটলা পাকানো দানবাকৃতির বটগাছের নিচে বসে ফুপিয়ে কাচ্ছে ওরু। তখন রাগের তোপে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে এক মনে হাঁটতে হাঁটতে কোথায় এসেছে, কোন রাস্তা দিয়ে এসেছে কিছুই মনে নেই ওর। মন মস্তিষ্কে নাড়া দিল যে ওই গহীন জঙ্গলের মধ্যে চলে এসেছে তখন ঘোর আঁধারে ছেয়ে গিয়েছে ধরণী। অমাবস্যার রাতে জঙ্গলের মধ্যে এতই অন্ধকার যে নিজের হাত পা পর্যন্ত খালি চোখে দেখার জো নেই। ওরও যখন বুঝেছে যে ও পথ হারিয়ে ফেলেছে, তখন মতিভ্রম হারিয়ে অন্ধকারের মধ্যে দিকবিদিক ছুটেছে ও। যার ফলে বন বিচুটিতে বেঁধে জুতো সহ পায়ে বিভিন্ন অংশে রক্তে রক্তাক্ত হয়ে গিয়েছে পা দুটো। হাঁটতে না পেরে অন্ধকারের মাঝে অসহায়ের মতো গলা ফাটিয়ে ডেকেছে সবাইকে। অথচ নীরব বেলাভূমিতে একটা মানুষের আওয়াজও শোনা যায়নি, বরং ওর ডাকের বিপরীতে ভেসে এসেছে রাত জাগা বন্যপ্রাণী আর হুতুম প্যাঁচার গা গুলানো ভয়ানক আওয়াজ। এক পর্যায়ে ডাকতে ডাকতে গলার স্বর ভেঙে গিয়েছে ওর। শেষমেশ হাল ছেড়ে দিয়ে শরীর আর মনে জমাট বাঁধা ব্যথা নিয়ে গাছের নিচে বসে পড়েছে ওরও। ফুপিয়ে কেঁদে ভাসাচ্ছে নিস্তব্ধ অরণ্য। কান্নার তালে তালে ভেসে উঠছে ওর ছোট্ট শরীরটা। এভাবে কিছু সময় অতিবাহিত হয়। ওরু এখনো হাঁটুতে মুখ গুজে কাঁদছে। চারিদিকে তাকাতেও কেমন গা ছমছম করছে ওর। সে সময় হঠাৎ শুকনো পাতার মর্মর আওয়াজ পেয়ে মাথা তুলে সামনে চাইল ওরু। চারিদিকে অন্ধকার, সামনে পেছনে কিছুই দেখা যাচ্ছে না, অথচ পায়ের কাছে কোনো কিছুর উপস্থিতি সুস্পষ্ট। কিন্তু কি? ব্যাপারটা বোঝার জন্য নিজের এক পায়ে ছেঁড়া জুতাটা দূরে ছুঁড়ে মারল ওরু। সঙ্গে সঙ্গে ফনা তুলল, হিসহিসিয়ে উঠল জংলি এক সরীসৃপ। হঠাৎ করে নিজের এত কাছে সাপের উপস্থিতি টের পেয়ে ক্রন্দনরত মুখটাকে দুহাতে চেপে চোখ মুখ খিচে দৌড় লাগালো ওরু। অন্ধকারে দৌড়াতে গিয়ে বন বিচুটিতে বেঁধে বারবার হুমড়ি খেয়ে পড়ছে ও। তবুও শরীরের সর্বশক্তি প্রয়োগ করে পুনরায় দৌড়াতে লাগলো ওরু। এক পর্যায়ে চোখের সামনে জ্বলন্ত দুটো চোখের উপস্থিতি টের পেয়ে সে ছোটার গতি আবারও থমকে গেল ওর। হঠাৎ করে অন্ধকার জঙ্গলে এমন জ্বলন্ত চোখ দেখে ভয় আতঙ্কে জর্জরিত হয়ে গগন কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল ওরু। মনে মনে ভাবল, এটা আবার কি? কোনো বাঘ ভাল্লুক না তো? এবার আমি কোন পথে যাব? কাল সকাল অবধি আদৌ কি বেঁচে থাকবো তো? ওই ভয়ঙ্কর চোখ দুটো ধীর পায়ে এগিয়ে আসছে ওর দিকে। ব্যাপারটা বুঝতে পেরে আবারও উল্টো পথে ছুট লাগালো ওরু। দৌড়াতে গিয়ে গাছের সাথে লেগে জামার হাতাটা ছিঁড়ে পিঠ অবধি নেমে এসেছে। তবুও থামলো না ওরু। জীবন বাজি রেখে দৌড়াতে লাগলো, যেদিকে দুচোখ যায় সেদিকে। এভাবে ছুটতে ছুটতে মাঝ পথে হঠাৎ করে আলো ঝলকানিতে চোখ ঝাপসা হয়ে এলো ওর। দ্রুত বেগে দুহাত চলে গেল চোখের ওপর। তীব্র ঘূর্ণন বাতাসে হাঁটু সমান লম্বা চুলগুলো উড়ে যেতে চাইছে যেন। এত বেশি তীব্র বাতাস আর শব্দতে মনে হচ্ছে শুধু চুল নয়, রোগা পাতলা গরনের ওরও বোধহয় উড়ে যাবে উচ্ছিষ্ট আবর্জনার ন্যায়। কিসের এত বাতাস আর শব্দ? সাগর পাড়ে কি ঘূর্ণিঝড় শুরু হলো কিনা? বোধগম্য হলো না অরুর। এতক্ষণ অন্ধকারে থাকা চোখ দুটো হঠাৎ আলোর ঝলকানিতে যেন পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছে। তাই বেশ কিছুক্ষণ বাদে একটু রয়ে সয়ে চোখ খুলল ওরু। আর চোখ খোলা মাত্রই মানুষের উপস্থিতি টের পেয়ে যেন ধরে প্রাণ ফিরে এলো তার। হেলিকপ্টারের নিয়ন আলোতে ওরু দেখল, ওর থেকে বেশ অনেকটা দূরে বিশাল হেলিকপ্টারের নিচে দাঁড়িয়ে আছে লম্বা মতো একজন। পরনে তার কালো হুডি। নিষ্প্রভ চোখ দুটো আহতদের মতো ওরুর দিকে নিবদ্ধ তার। চারিদিকে ভালোভাবে তাকিয়ে এতক্ষণে ওরু খেয়াল করলো ও দৌড়াতে দৌড়াতে সাগরের পাড়ে চলে এসেছে। আর চোখের সামনে যে মানুষটা নিষ্প্রভ চোখে ওর দিকে তাকিয়ে আছে, সে আর কেউ নয়, স্বয়ং কৃতিক, ওর সেভিয়র।
মানুষটা কৃতিক এটা বোধগম্য হতেই দৌড়ে গিয়ে ওর বুকে ঝাঁপিয়ে পড়ে শব্দ করে কেঁদে উঠল অরু। অরু এতটা জোরে কৃতিকের বুকে ঝাঁপিয়ে পড়েছিল যে কৃতিকের পেশিবহুল শরীরটা কম্পিত হয়ে উঠল। কাঁদতে কাঁদতে এক হাতে কৃতিকের হুড়ি খামচে ধরে অন্য হাত দিয়ে ক্রমাগত ওর বুকে আঘাত করে যাচ্ছে অরু। বিপরীতে কৃতিক টু শব্দও করল না, চুপচাপ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। কারণ এই মুহূর্তে ওপরওয়ালার কাছে ওর চেয়ে কৃতজ্ঞ বোধহয় আর কেউ নেই। ক্রন্দনরত অরু এখন ওকে ইচ্ছামতো কিল ঘুষি দিয়েই যাচ্ছে। কৃতিক তাতে নজর না দিয়ে আলতো হাত বুলিয়ে দিল অরুর নরম তুলতুলে গালে, যেইখানটায় ওর ৫ আঙুলের ছাপ এখনো দৃশ্যমান। ইচ্ছে তো করছে আরো গভীরভাবে আদর করে দিতে, কিন্তু তা তো সম্ভব নয়। তাই নিজের হুডিটা খুলে সেটা দ্বারাই অরুর পুরো শরীর ঢেকে দিয়ে ওকে কোলে নিয়ে উঠে গেল চলন্ত হেলিকপ্টারে। অরু এখনো কৃতিকের কলার ছাড়েনি, একইভাবে ধরে রেখেছে। ওর বোধহয় বিশ্বাস ছিল কৃতিক ওকে রেখে দ্বীপ ছেড়ে যাবে না কিছুতেই, কিছুতেই যাবে না।